শুভ দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের যে কথা কেউ বলেন অনুষ্ঠান দেখবার জন্য। আজকের এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন, তিনি প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা, বিনোদন নিয়ে যিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, যিনি আজকে এই প্রবীণদের নিয়ে ভাবছেন। অধ্যাপক ডক্টর সাদ্দার নাঈম, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশের স্বনামধন্য ল্যাপ্রোস্কোপি সার্জন, এবং একই সাথে যেটি বলছিলাম প্রিয় দর্শক, তিনিই প্রথম স্বপ্ন দেখেছেন বাংলাদেশে কীভাবে রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল করা সম্ভব হয়। আমি ডাক্তার সাদ্দার নাঈম আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি প্রথম কিন্তু আমার মনে আছে জাপান বাংলাদেশ যে হসপিটালটি, সেখানে আপনার ল্যাপ্রোস্কোপি শুরু করেছিলেন। আপনার লেখাপড়া দেশে বিদেশে আছে, জাপান অনেক পড়াশোনা করেছেন, এবং সেই কায়দা কানুন আপনার মধ্যে আমরা সবসময় দেখতে পেয়েছি, এবং সেটাকে লক্ষ্য করেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে আমরা প্রায় সময় দেখি যে একজন যখন প্রবীণ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার চিকিৎসার চ্যালেঞ্জ থাকে, অনেক সময় তার আবাসন চ্যালেঞ্জ থাকে, তার বিনোদনের চ্যালেঞ্জ থাকে। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের দেশে প্রবীণদের সুরক্ষা করবার ক্ষেত্রে সরকারি ছোটোখাটো উদ্যোগ থাকলেও বড় কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। তো আপনি যেটি করছেন সেটি বলছেন যে রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। এই বিষয়টি একটু দর্শকদের বলবেন কি না? কারণ আমাদের দর্শকরা যারা এখন বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে, হয়তো আমরাও আরও কিছুদিন পরে বৃদ্ধের তালিকায় নাম লিখিয়ে ফেলবো। এই বিষয়টি সম্পর্কে আপনার যদি বিস্ময় এবং আইডিয়াটা কীভাবে আপনি তৈরি করলেন, সেই জায়গাটা দর্শকদের বলেন একটু। ধন্যবাদ কিরণ সাহেব, আমি আপনাকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই যে এই বিষয়ে কিছু কথা বলার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি আপনি যেমনটি বললেন যে আমি জাপানে পড়াশোনা করেছি, টোকিও বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগে পড়াশোনা করার সময় আমি সেখানে পিএইচডি করেছি। এবং আপনারা জানেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে নিয়ে আসার সৌভাগ্য হয়েছিল আমার। জাপানে আমি প্রায় 5.5 বছর টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমরা যারা স্কলারশিপ নিয়ে বা যে কোনোভাবেই বিদেশে উচ্চশিক্ষার জন্য যাই, তারা শুধু ওই বিষয়েই পড়াশোনা করি তা নয়, নিশ্চয়ই তার পারিপার্শ্বিক সেই বিষয়ের বা সেই দেশের কালচার এবং সব কিছু দেখে অনেক কিছু আমাদের একটা শেখার সুযোগ ঘটে। তো জাপানে সার্জারিতে পিএইচডি করার পাশাপাশি আমি যেই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছিল, সে দেশে যে প্রবীণদের যে স্পেশাল টেক কেয়ার করার ব্যবস্থাটা। আমি সার্জারিতে পিএইচডি করে এদেশে ফিরে এসে ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে শুরু করেছি এবং সেটাকে এস্টাবলিশ করেছি ব্যাক ইন 1991। প্রথম 20 ডিসেম্বর 1991 কিন্তু এদেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করি আমি। তো তখনই আমার মনে, তখন আমার বয়স 31 বছর বয়সেই একটি ইয়াং ছেলের মনে একটা স্বপ্ন বপন হয়েছিল যে সার্জারিতে যদি আমি কখনো ভালো করে ক্যারিয়ার করতে পারি, এবং তাহলে এদেশে প্রবীণদের জন্য আমি কিছু করব যেটা জাপানি আদলে হবে। আপনি জানেন যে জাপান ইজ দ্য ফোররানার ইন দ্য ফিল্ড অফ এল্ডারলি কেয়ার। তো এই যে এল্ডারলি কেয়ার বলতে আমরা কি বুঝি? আমরা ওল্ড হোম অবশ্যই আছে, যে আমরা বৃদ্ধাশ্রম যেটাকে আমরা বলি। আমি কিন্তু জাপানে সেই বৃদ্ধাশ্রম কনসেপ্টের, আমাদের গতানুগতিক বৃদ্ধাশ্রম যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে কিছু করার চেষ্টা করেছি। এটাকে আমি কোনোভাবেই বৃদ্ধাশ্রম বলবো না, যেটি আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল বললাম। এবং সেটিও কিন্তু এই 20 ডিসেম্বর 2024 সালে আমরা যেটা যাত্রা শুরু করলাম, সেটিও এক্স্যাক্টলি 33 বছর পরে একই দিনে, এবং দুটো দিনই ছিল শুক্রবার, এবং এটা একটা কাকতালীয় ব্যাপার। এবং এই বৃদ্ধাশ্রম এটাকে না বলে কেন রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল বলছি? বিশেষ করে এটি একটি জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। এখন আমাদের দেশ বলবো নবীন, যদিও 50 বছর পেরিয়ে গেছে আমাদের স্বাধীনতার। তারপরে বলবো যে এরকম একটি দেশে পেডিয়াট্রিক, আপনি জানেন পেডিয়াট্রিক অর্থাৎ বাচ্চাদের টেক কেয়ার করা, বাচ্চাদের হেলথ কেয়ার নিয়ে আমরা সবাই জানি, অবগত, এবং পেডিয়াট্রিশিয়ান অভাব নেই এদেশে। কিন্তু জেরিয়াট্রিক অর্থাৎ এল্ডারলি বা বৃদ্ধদের স্বাস্থ্য বিষয়ক যে, মানে পেডিয়াট্রিক হচ্ছে শিশুদের স্বাস্থ্য নিয়ে যেতে করি, আর জেরিয়াট্রিক রাইট, জেরিয়াট্রিক সেই শব্দটার সাথেই কিন্তু আমরা তাবৎ শিক্ষিত সমাজেও ঠিক মেডিকেল এডুকেশনের বাইরে খুব বেশি মানুষ কিন্তু জেরিয়াট্রিক শব্দের সাথে পরিচিত না। তার কারণ আমরা এই যে বার্ধক্যজনিত রোগের কথা বলি না আমরা, উনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, বা বার্ধক্য বৃদ্ধ বয়সে কিছু কিছু স্পেশাল টেক কেয়ার করার ব্যাপার থাকে। এবং একটি বয়সের পরে আপনি দেখুন, সিনিয়র সিটিজেন যদি বলি, তাহলে 60 থেকে যদি সিনিয়র সিটিজেন শুরু হয়, আমরা বলি 60 থেকে 70 যারা,
তারা হলো গিয়ে ইয়াং ওল্ড, 70 থেকে 80 হলো গিয়ে আপনার মিডল ওল্ড, এবং 80 থেকে তার উপরে 90 এবং 100 যারা ছাড়িয়ে যান তাদেরকে আমরা বলি অতি ওল্ড বা ওল্ড। তো এই যে তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরির মধ্যে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিছু নিড বেসড হেলথ রিলেটেড সাপোর্ট লাগে। এবং 80-র পরে প্রায় আমি বলবো শরীরের মানে একটি বৃদ্ধ মানুষের শরীরের বা জীবনযাত্রার প্রায় 80 থেকে 90 হেলথ কেয়ার রিলেটেড। তার খাদ্য থেকে শুরু করে, তার চলাফেরা থেকে শুরু করে, উনি কী ধরনের জুতা পরবেন, কী ধরনের বিছানায় শোবেন, ওনাকে দেখুন একটা বয়সে হঠাৎ করে পড়ে যেয়ে ভেঙে যাওয়া, কারণ তখন আমাদের হাড়ও নরম হয়ে যায়, পড়ে গেলেই ভেঙে যায়, যেটা কিন্তু ইয়াং বয়সে তার চেয়ে অনেক বেশি জোরে পড়লেও কিন্তু ভাঙে না। সুতরাং এই যে টেক কেয়ারগুলো, এগুলোকেই বলে আমরা জেরিয়াট্রিক হেলথ কেয়ার বা জেরিয়াট্রিক কেয়ার। তো সেই স্বপ্ন থেকেই বেশি ছোট্ট একটা গল্প যদি বলি, আমি জাপানে একটি ওল্ড হোমে একবার গিয়েছিলাম, যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমি তৈরি করেছিলাম ব্যাক ইন 1993 এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারিকে এস্টাবলিশ করার জন্য। এবং তখনই যিনি আমাকে হেল্প করেছিলেন এই হাসপাতাল তৈরিতে, তার সাথে তারই একটি রিটায়ারমেন্ট হোম ছিল, জাপানি। উনি একজন ডাক্তার, ওনার স্ত্রী একজন ডাক্তার। একদিন সকালবেলা তার রিটায়ারমেন্ট হোম আমি দেখতে গেলাম, যে দেখি ইট ইজ নট ওল্ড হোম, রিটায়ারমেন্ট হোম। আমরা ওরা এটাকে রোজিন হোম বলে। হ্যাঁ, ওকে, এক ধরনের ওল্ড হোমই বলতে পারেন, কিন্তু ওদের ওল্ড হোমের কনসেপ্টটাই হলো স্বাস্থ্য সম্পর্কিত এবং একটা ওল্ড এজ পিপলের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটি জায়গায় থাকা। আমাদের দেশে ওল্ড হোমগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অসুস্থ, মেন্টালি বা ফিজিক্যালি অসুস্থ হলে কিন্তু আপনি ওল্ড হোমে জায়গা পাবেন না। এটা হলে তাদের জন্যই যারা থাকার এবং খাওয়ার ব্যবস্থা যাদের নাই, আল্লাহ ছাড়া যার গতি নাই, তার জন্যই ওল্ড হোম তৈরি করা হয় এদেশে। এবং আমাদের যেমন প্রবীণ হিতৈষী সংঘের যে ওল্ড হোম যেটা আছে, সেটাও কিন্তু তাই। আপনি প্রথম ক্রাইটেরিয়া হলো আপনি অসুস্থ হলে ফিজিক্যালি বা মেন্টালি আপনি ওই প্রবীণ নিবাসে জায়গা পাবেন না। কিন্তু অসুস্থ হওয়াটাই তো সবচাইতে বেশি স্বাভাবিক ব্যাপার। যেটা বলছিলাম যে আমি যখন সেই ডক্টর সুগানামের রিটায়ারমেন্ট হোম বা রোজিন হোমে আমি গেলাম, সকালবেলা 10টার দিকে আফটার ব্রেকফাস্ট দেখলাম দুটো মানুষ টেবিল টেনিস খেলছে, বৃদ্ধা। একজন, আমি আবার খুব ভালো জাপানিজ বলি, কারণ জাপানে পড়াশোনা করার কারণে আমাকে জাপানিজ শিখতে হয়েছে, এবং আমি জাপানিজেই আমার রোগীদের সাথে কমিউনিকেট করতাম। তাদের সামনে আমি এগিয়ে যেয়ে জিজ্ঞেস করলাম তাদের বয়স। একজনের বয়স 90, একজনের বয়স 92। দুটো মানুষ সুন্দর টেবিল টেনিস খেলছে এবং তারা হেসে হেসে পড়ে যাচ্ছে, একটা বল একজন মিস করছে, আরেকজন পড়ে যাচ্ছে। এই যে সিনটা আমি দেখলাম, সেটা আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আমার মনে হলো যে আমার দেশে তো 60-70-এর পরে যারা বৃদ্ধ হয়ে যান, রিটায়ার্ড করে যান, তারা জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন মনে করে নিজের জীবনকে আর উপভোগ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে জাগে না। অবশ্যই নামাজ রোজা তারা করবেন, ডেফিনেটলি আমরাও সেটা সাপোর্ট করি, কিন্তু তারপরে যে জীবনে বেঁচে আছেন এবং বেঁচে থাকাটার জীবনের শেষ পর্যন্ত যে আমাদের এনজয় করার সুযোগ আছে বা করতে হবে সুস্থভাবে, সেই কনসেপ্টটাই আমাদের মধ্যে নেই। আমাদের পিতামাতার নামাজের বিছানায় বসে যান, কখন আল্লাহ নিয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করেন। সেই জিনিসটা সাথে এই তফাৎটা দেখে আমার মনে হয়েছে যে জীবনে যদি কখনো সুযোগ হয়, সার্জন হিসেবে যদি একটা মিনিমাম এস্টাবলিশমেন্ট পাই এদেশে, তাহলে আমি এই ধরনের একটি প্রজেক্ট করব যেটা আমার নিজের জন্য কাজে লাগবে। আপনি যেমন বলছিলেন যে আমরাও কিন্তু প্রবীণ হতে যাচ্ছি, কারণ পৃথিবীতে সবচেয়ে সত্য যে তিনটে জিনিস যেটার কথা আমাদের মনে থাকে না, আমি অনেক সময় এই কথাটা বলি। এক হলো আমাদের অসুস্থতা, এটা আমাদের মাথায় থাকে না যে আমরা অসুস্থ হব, এবং বেঁচে থাকলে যে আমরা বৃদ্ধ হব সেটা কিন্তু মাথায় থাকে না, আর মৃত্যু তো আছেই, সেটা আমাদের মনে থাকে না। এই তিনটা জিনিস আমাদের মাথা থেকে সম্ভবত আল্লাহ তাআলা মুছে রেখেছেন যেন আমরা কাজ করতে পারি। আসলে বয়স কাউকে কিন্তু ক্ষমা করে না। আমি আপনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস হসপিটালের যে শুরুটার গল্প আপনার কাছ থেকে শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা এই হাসপাতালটা শুরু হয়েছিল গত 20 ডিসেম্বর শুক্রবার। আমরা সেই হাসপাতালের উপরে একটা ছোট্ট প্রতিচিত্র দেখে আসি, তারপর আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সাদ্দার নাঈম, যিনি বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা, বিনোদন নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনা থেকে রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল।
দর্শক, আমরা দেখলাম খুব ছোট্ট একটা প্রতিচিত্রের মাধ্যমে যে যে রিটায়ারমেন্ট হোমস এবং হসপিটালটা উদ্বোধন করা হলো। আমরা দেখলাম সেখানে নানা রঙের নানা ঢঙ্গে বেলুন দিয়ে একেবারে মনে হচ্ছিল যে একটি খেলার মাঠের মতো, বিনোদন কেন্দ্রের মতো সাজানো হয়েছে। আমরা খুবই আশাবাদী হতে চাই এবং আমরা মনে করি এর থেকে আমাদের বাংলাদেশে যারা বিত্তশালীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা হাত বাড়াবেন। কারণ প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা, বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের আজকে অতিথি অধ্যাপক ডাক্তার সাদ্দার নাইম বলছিলেন। তো আপনি বলছিলেন যে 90 বছর এবং 93 বছরে দুজনের টেবিল টেনিস খেলছে, একজন পড়ে যাচ্ছে, এই করছে, সেই জায়গা থেকে আপনার স্বপ্নটা শুরু হয়েছে। আপনি যে স্বপ্নযাত্রার সারথি, আপনি যারা শুরু করলেন বা শুরু করতে যাচ্ছেন, শুরু হয়েছে, এখানে আসলে কি কি ফ্যাসিলিটি থাকছে, কি কি সাপোর্ট থাকছে? বেসিক্যালি এ ধরনের রিটায়ারমেন্ট হোম বা হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেটা আমরা বলি, সেটাতে ডেফিনেটলি আমি প্রথমে যেটা বললাম যে ইয়াং ওল্ড যারা একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপুল যারা মনে করেন রিটায়ারমেন্টের পরে তারা নিজস্ব বাড়িতে, ধরেন দুজন মানুষ, তাদের সন্তানরা যদি বিদেশে যেয়ে থাকে বা সন্তানরা যার যার কাজে যদি ব্যস্ত থাকে, আমাদের একান্নবর্তী যে ফ্যামিলি সেটা কিন্তু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। এটা খারাপ কিছু বলবো না আমি, কারণ আরবানাইজেশনের যুগে কিন্তু এটা হবেই। আমার আপনার ছেলেরা মেয়েরা আমাদের সাথেই থাকতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং ওরা যদি নিজেদের জীবন নিজেদের মতো করে গড়ে তোলে, তারা আমরা আলাদা হয়ে, আমি আমার স্ত্রী যদি আলাদা হয়ে একটি 4-5 হাজার স্কোয়ার ফিটের বাড়িতে থাকি, তার চেয়ে যদি আমি মনে করি এ ধরনের একটি হোমসে যদি আমি ছোট্ট একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি, তার খাওয়া দাওয়া সব কিছু যদি আমি অ্যাট হ্যান্ড পাই, আমাকে কোনো ঝামেলায় যেতে না হয়, তাহলে আমি আমার জীবনটাকে অনেক বেশি এনজয় করতে পারবো। সকল সার্ভিসগুলো যদি আমার কাছেই থাকে, বিকজ ইটস এ সাম কাইন্ড অফ রিটায়ারমেন্ট রিসর্ট। মনে হয় যেন আমি আমার জীবনের শেষ বয়সটা বা শেষ সময়টা আমি এই রিসর্টই কাটিয়ে দিলাম। আমি কিন্তু একটা কথা বলি, আমার এই রিটায়ারমেন্ট রিসর্টের একটা স্লোগান আমি তৈরি করেছি যে রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। আমরা কিন্তু 60 পর্যন্ত পড়াশোনা থেকে শুরু করে, কাজকর্ম থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত আমরা শুধু জীবনে স্ট্রাগলই করে যাই। জীবনকে কিন্তু আর এনজয় করার সময় আমাদের আসে না। সুতরাং 60 থেকে আমাদের জীবন এনজয়মেন্ট শুরু হোক, সেটাই যদি বলি। সুতরাং গোল্ডেন ইয়ার্স অফ লাইফ উইল স্টার্ট অ্যাট 60। সেই জিনিসটা চিন্তা করেই আমি এই রিটায়ারমেন্ট হোমে প্রায় 232টি স্টুডিও অ্যাপার্টমেন্ট রেখেছি, যেগুলি একেবারে হাই, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 5 স্টার ফ্যাসিলিটিসের মতো স্টুডিও অ্যাপার্টমেন্ট, একটা কিচেনেট এবং একটা বেডরুম সহ, যেটা যে কোনো মানুষ যারা নিজেদের টেক কেয়ার করতে পারে তারা থাকতে পারবেন। সেখানে চিকিৎসা সেবার কথা বলছিলেন আপনি, সেখানে কি সার্বক্ষণিক আবাসিক ডাক্তার বা এরকম কোনো? ডেফিনেটলি। আচ্ছা, এই জায়গাগুলোতে এখানে যেমন একই কম্পাউন্ডে আপনার 150 বেডের হসপিটাল থাকছে, আচ্ছা, এবং 80 বেডের একটি এন্ড অফ লাইফ কেয়ার হসপিস বেড থাকছে। আমি এই কথাটাতে যাচ্ছি একটু পরে, তার আগে আমি বলিনি সার্বক্ষণিক ডাক্তারের কথা এবং নার্সের কথা। দেখুন, ওই বয়সে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনি অসুস্থ অবস্থায় কোথায় যাবেন, কাকে পাবেন। এখানে সার্বক্ষণিক একজন ডাক্তার প্রতিদিন সকালের রাউন্ড দিয়ে আপনাকে দেখে যাবে আপনি ভালো আছেন কিনা। নার্স এসে আপনাকে কনফার্ম করবে যে আপনি আপনার সেই দিনের ওষুধগুলো ঠিকমতো খেয়েছেন কিনা। এখানে কিন্তু আরেকটি ক্লাসও থাকবেন যারা শারীরিকভাবে হয়তো আপাতদৃষ্টিতে সুস্থ, কিন্তু মানসিকভাবে আলজাইমার্স অথবা ডিমেনশিয়ার পেশেন্ট, তারা পার্কিনসন্স ইজ অ্যানাদার নিউরোলজিক্যাল ডিজিজ। সুতরাং এই ডিজিজগুলো যাদের আছে তাদের কিন্তু হেল্প লাগে। উইদাউট হেল্প দে ক্যানট লিভ। এটাকে বলি আমরা অ্যাসিস্টেড লিভিং। আপনার একটা বয়সের পরে কিন্তু জেরিয়াট্রিক কেয়ার গিভার লাগে, যাদের সাহায্য নিয়ে আমাদের বাঁচতে হয়। তো এই জেরিয়াট্রিক কেয়ার গিভার এই যে একটা প্রফেশন, সেই প্রফেশনটার কথাই কিন্তু আমরা জানি না। এদেশে আমাদের কখনো এই কনসেপ্ট আসে না। আমরা ভাবি যে গ্রাম থেকে দুজন বুয়া বা দারোয়ান জাতীয় একজন দুজনকে নিয়ে সেই বোধহয় কেয়ারটা হয়। আসলে বেসিক্যালি এই কেয়ারটার জন্য প্রফেশনাল কেয়ার গিভার দরকার হয়। আমরা কিন্তু কেয়ার গিভারও তৈরি করছি। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 2008 সাল থেকেই আমি নার্সেস, কেয়ার গিভার, ফিজিওথেরাপিস্ট তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। আমার ফাউন্ডেশনের আন্ডারে প্রায় 8টি ইনস্টিটিউট আছে যেখানে প্রায় 1000 স্টুডেন্ট পড়াশোনা করে। এই যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি শুধু এই প্রতিষ্ঠানটাই করিনি, সাথে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টেও চেষ্টা করছি। এই যে হসপিস বেডের কথা বলছিলাম, এন্ড অফ লাইফ কেয়ার হসপিটাল বেড আছে। ধরেন একটা লোক হেঁটে আমাদের কম্পাউন্ডে ঢুকবেন, উনি জীবনের একটা পর্যায়ে কিন্তু বিছানায় পড়ে যাবেন। বিছানায় পড়ে গেলে ওনার অন অ্যান্ড অফ হয়তো আপনার হসপিটাল ফ্যাসিলিটিস লাগবে, ডাক্তার লাগবে। হাই এন্ড কোনো সার্জারি বা সার্জারি ফ্যাসিলিটিস হয়তো বা এখানে আমি তৈরি করব না, কিন্তু এখানে একজন জেরিয়াট্রিক বার্ধক্যজনিত চিকিৎসার জন্য যা যা দরকার সম্পূর্ণটা সেখানে থাকবে।
তার যদি কেউ যদি হার্টের অপারেশন লাগে, কেউ যদি ব্রেইনের অপারেশন লাগে, তাকে আমরা খুব ইজিলি শিফট করে আরেকটা জায়গা থেকে হার্টের অপারেশন করিয়ে নিয়ে আবার রিহ্যাবিলিটেট করতে পারবো। সবকিছুই আমাদের এখানে থাকবে এই মুহূর্তে, সেটা ভাবছি না, হয়তো ইন ফিউচার বড় অপারেশন যেগুলি হবে, বাইপাস, হার্ট অপারেশন, বাইরে হতে পারে, সেগুলি স্পেশালিস্ট কোনো হাসপাতালে আপনাদের তত্ত্বাবধানেই হবে, আবার হয়তো তিনি আবার আপনার এখানে ফিরে আসবে। আর হসপিস বেডের কথা যেটা বলছি, একটু জিনিসটা একটু হয়তো কষ্ট লাগবে আমাদের মনে শুনতে, কিন্তু এটা সত্যি। জীবনের কিন্তু একটা পর্যায়ে যে কেউ কেউ আমরা বিছানায় পড়ে যাব, আমরা জানবো যে জীবনে আর কোনোদিন আমরা দাঁড়াতে পারবো না, ওইখান থেকে আমাদের চলে যেতে হবে আল্লাহর কাছে, বা এই জীবন শেষ করতে হবে। সেই অবস্থায়ও কিন্তু একটি মানুষ, সাধারণত এই ধরনের মানুষগুলো আমাদের চোখের আড়ালে থাকে। ঢাকা শহরের বিভিন্ন, ঢাকা শহর নয়, সারা দেশের বিভিন্ন, ধরেন যদি আমরা বলি অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মধ্যেও কিন্তু 5,000-10,000 স্কোয়ার ফিটের বাড়িতেও তাকে কিন্তু সে একটি ছোট্ট অন্ধকার রুমেই একটি হসপিটাল বেডে অক্সিজেন অথবা টিউব ফিডিং বা পেক ফিডিং দিয়ে আমরা তার জীবনের শেষ কয়েকটি মাস থেকে শুরু করে কয়েকটি বছরও পর্যন্ত হয়তো রাখছি। কিন্তু এই মানুষগুলো কিন্তু মেন্টালি হয়তো একেবারে ক্লিয়ার, তার জীবন সম্বন্ধে সে সব কিছুই জানে, সব কিছুই বুঝে, কিন্তু সে এটাও জানে যে আর কোনোদিন দাঁড়াবে না। তো এই মানুষগুলো কিন্তু পৃথিবীর আলো, বাতাস, ফুল, বাগান, পাখি দেখার রাইট আছে। মানে বাসারও তো 4,000 স্কোয়ার ফিটে, কিন্তু তাকে একটা ছোট্ট রুমের মধ্যে উপায় নাই, অক্সিজেন রেখে দেওয়া হয়েছে, ছাদে নিয়ে যেতে পারছে না প্রতিদিন। আমাদের এই ফ্যাসিলিটিজে আমরা এমনভাবে রুফ গার্ডেন করেছি এবং যার পাশেই আমরা হসপিস বেডের ব্যবস্থা রেখেছি, যেখান থেকে প্রতিদিন সকালে এবং বিকেলে তাকে হয়তো সেই বাগানে নিয়ে এসে আপনি তার সূর্যের আলো, বাতাস, বাগান, পাখি, ফুল সবই দেখাতে পারবেন। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ডাক্তার সাদ্দার নাইম, খুব দুঃখবোধ হচ্ছে, আমার বাবার বয়স 84 বছর, উনি অসুস্থ থাকেন, পার্কিনসনে আক্রান্ত, বাবার কাছে থাকবার চেষ্টা করি প্রায় সময়। কিন্তু আমাদের সোসাইটিতে আপনি নিশ্চয়ই যে উদ্যোগ নিয়েছেন সেটি হয়তো বা আস্তে আস্তে ধীরে আরো পপুলার হবে, কিন্তু আমাদের সোসাইটিতে অনেক পরিবার দেখি যে বৃদ্ধ বাবা মাকে তারা ঠিক সেভাবে কেয়ার করে না, করতে পারে না, অনেক সময় অবহেলাও থাকে। সেই অবহেলা অবশ্যই থাকে, সেটাকে তো অবশ্যই আমরা, যে বাবা মার বাড়িতেই আমি থাকছি, যে বাবা মার সম্পদটা আমি ভোগ করছি, সেই বাবা মাকেই কিন্তু আমি দেখছি না। এখন এটার জন্য ইচ্ছা থাকার পরেও কিন্তু অনেকে দেখতে পারেন না, দেখা করতে পারেন না, বা ওইভাবে টেক কেয়ার করতে পারেন না। সেই সিচুয়েশনটা কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। আমি যেমন, আমার মা আমার ছোট ভাইয়ের সাথে থাকেন, আমার হসপিটালের ঠিক পাশেই, এমনভাবে রেখেছি। কিন্তু এই আমার সাথে মায়ের হয়তো আমি মাঝে মাঝে দেখা করতে যাই বটে, কিন্তু একটা কমন টপিকও তো নাই যার সাথে লম্বা সময় কথা বলবো। তাকে যে জিজ্ঞেস করি, মা তুমি কেমন আছো, ওষুধ খেয়েছো, তোমার আজকে ওই ব্যথাটা কেমন, সেই ব্যথাটা একটু কমেছে, আজকে কী খেলে, এর বাইরে কিন্তু কোনো টপিক নেই। অথচ আমি আমার মাকে যখন দেখি, তার বোন লন্ডন থেকে এসে একই বয়সের, দুজন একসাথে বসেন, সারা দিন তারা কথা বলছে, কথা কোনো শেষ নেই। আমি বাড়িতে এই মাকে কি কোনোভাবে তাকে সেই সঙ্গ দিতে পারবো? ইচ্ছে থাকার পরে তো পারবো না। আপনি কতক্ষণ বসে আপনার বাবার সাথে কথা বলতে পারবেন? সুতরাং এই একটা কম্পাউন্ডে যেখানে প্রায় 600 পিপল থাকবে, সেখানে অটোমেটিক্যালি একটা মানুষ তার লোনলিনেস থেকে বেরিয়ে আসবে, তার সমবয়সী মানুষগুলোর সাথে সে কথা বলতে পারবে, সে বিছানায় থেকেও কিন্তু সে গল্প করার সঙ্গী পাবে। এই জিনিসটা কিন্তু ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য কিন্তু এই ওল্ড হোম কনসেপ্ট থেকে কিন্তু আমি বেরিয়ে, সেটা ওল্ড হোম না, এটা শুধু থাকা খাওয়ার জন্য না। এখানে আপনি ওই যে আপনি বিনোদনের কথা বললেন, বিনোদন থাকবে, চিকিৎসা থাকবে, এখানে মেন্টাল হেলথ, এখানে আপনার মুভি থিয়েটার থেকে শুরু করে, ফিজিওথেরাপি সেন্টার থেকে শুরু করে, আপনার মিউজিক রুম, তারপর ইনডোর গেমস, ইন্টারঅ্যাক্টিভ সেশনস। ধরেন আপনি জানেন আমাদের স্কুল কলেজের বাচ্চাদের সাথে আমাদের আগের জেনারেশনের মানুষজনের কোনো ইন্টারাকশন হচ্ছে না, অথচ এই দুটো জেনারেশন বা হয়তো 2-3টে জেনারেশন, যেমন ধরেন আমার 30 বছর যদি একটা জেনারেশন বলি, আজকে 90 বছরের একটা মানুষ যদি আজকে ক্লাস 10, 12, 15 বছরের একটা ছেলের সাথে কথা বলে, তার মানে প্রায় 2-3 জেনারেশনের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা করতে পারি। স্কুল থেকে বাচ্চারা যদি এসে এই বৃদ্ধ মানুষগুলোর সাথে কথা বলে, তাদের জীবনের কাহিনী শুনে, তো বাচ্চারা যেভাবে মানে তাদেরকে বোঝার এবং তাদেরকে টেক কেয়ার করার যেই রেসপন্সিবিলিটি গেইন করবে, সেটাকে আমরা এই সমাজে চা বানিয়ে দিবে, এটা শরবত বানিয়ে দিবে, তার সাথে গল্প করবে, এবং তাদেরকে নিয়ে বিভিন্ন কমিউনিটি কার্যক্রম। আপনি জানেন, আবার
80 বছর বয়সের পরেও কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাই তো বিরাট উদাহরণ, উনি 84 বছর বয়সে দেশ চালাচ্ছেন। সুতরাং মানুষ একদম ইনকেপেবল হয়ে যায় তা তো আমরা বলছি না। সুতরাং এই মানুষগুলোকে তো সোসাইটিতে বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। আমি এই কোভিডের সময় আমার মনে আছে আপনার রিটায়ারমেন্ট হোমস এর হসপিটাল তো নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু আমি আমাদের যারা সাধারণ মানুষ তাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, কোভিডের সময় আমি দেখেছি যে বাবা হয়তো রিটায়ার্ড সচিব, তার 7 তলা বাড়ির সম্পদ ভোগ করছেন, কিন্তু কোভিড আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে একবারও বাবার কিন্তু খোঁজ নিতে যাননি, টেলিফোনে খবর নিয়েছেন বাবা কেমন আছেন। এবং উদাহরণটি হচ্ছে গিয়ে ডাক্তার সাহেবরা ফোন করে বলেছেন ছেলেকে বা তার নিকট আত্মীয়কে যে আপনার বাবা বা আত্মীয় কিন্তু এখন কোভিড মুক্ত হয়েছেন, কিন্তু প্রান্ত থেকে ফোন করে বলেছেন আরো কয়েকদিন রেখে দেন, পুরোপুরি আরেকটু ভালো হয়ে ভালো হোক। এই যে বেদনার জায়গাটা সন্তানদের, আপনার কোনো পরামর্শ আছে কি? এই ব্যাপারে আমি বলবো যে আসলে কোভিড ওয়াজ এ ডিফারেন্ট থিং। আমি কোভিডকে দিয়ে বা কোভিড সময়কালীন মানুষের বিহেভিয়ার দিয়ে কিন্তু আমি একটা মানুষের নেচারকে এই মুহূর্তে জাজ করতে চাই না। তার কারণ কোভিড সম্বন্ধে আমরা নিজেরা ডাক্তারই জানতাম না। আমরা কোভিড আমাদেরকে বিরাট শিক্ষা দিয়ে গিয়েছে, কিন্তু কোভিড আক্রান্ত হলেই যে মানুষ মরে যায় এরকম চিন্তা ভাবনা থেকে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে কোভিড আক্রান্ত বাবা মার কাছে না যেয়ে থাকে, সেটার জন্য যে তাকে আমি একেবারে কাঠগড়ায় দাঁড়া করাবো সেরকম মাইন্ডসেট নিয়ে আমি এখানে কথা বলছি না। কিন্তু যেটা হলো যে বাবা মায়ের প্রতি যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব অবশ্যই আমাদের পালন, এটা কিন্তু আমাদের দেশের আইনেও আছে। আপনি জানেন বাবা পিতামাতার ভরণ পোষণ আইন আছে, সেই আইনের, আর আমাদের দেশে তো আইন কেন, পৃথিবীর সব জায়গাতে আইন থাকে, কিন্তু আইনের তো সেই প্রয়োগও দরকার হয়। সেই প্রয়োগ যদি না থাকে, সেটা কোভিডের কথা বাদই দিলাম, যে নর্মাল ছেলে মেয়েরা তার বাবা মায়ের টেক কেয়ার করার জন্য যে টাকার পয়সা দরকার হয়, সেটা নিজের থাকার পরেও যদি তার টেক কেয়ার না করে তাকে রাস্তায় ফেলে দেয়, এরকম ছেলে মেয়েরও তো অভাব নাই। দেখেছি আমরা প্রচুর, আমরা দেখছি তো এই সোসাইটিতে। সুতরাং তাদেরকে কিভাবে আপনি শিক্ষা দিবেন, সেটা আইনের মাধ্যমে যদি আনতে চান কতটুকু আনতে পারবেন আমি জানি না, কিন্তু প্রয়োগ যদি থাকে তাহলে বাবা মায়ের ভরণ পোষণের জন্য বেসিক্যালি একটা আইন থাকলেও সেটা প্রয়োগ দিয়েই তাদেরকে বাধ্য করতে হবে যে না, তোমার এটা দায়িত্ব। এখন দায়িত্ব বোধটা তৈরি তো হয় আমাদের এডুকেশন থেকে। আমাদের এডুকেশন সিস্টেম ডেফিনেটলি আমি বিশ্বাস করি আমরা যে পর্যায়ে আছি তার চেয়ে অনেক অনেক বেশি উন্নত করার প্রয়োজন, অ্যাটলিস্ট এই ধরনের দায়িত্ববোধ ক্রিয়েশনের জন্য। আপনার যে রিটায়ারমেন্ট হোমস সেটা কি কোনো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে, বা আপনার বেসিক্যালি এটা একটি হাই এন্ড রিটায়ারমেন্ট হোম, হাই এন্ড বলছি ভেরি হাই টপ ক্লাস, কারণ বাণিজ্যিক ভিত্তি নাই, এটা কিন্তু আমার ব্যবসা না। আমি আপনাকে প্রথমে বলেছি আমি একজন সার্জন। আমি গত 91 থেকে যদি বলেন এদেশে, বা 93 থেকে শুরু করে যদি এদেশে কাজ করছি, 30 বছরের উপরে আমি নিজেই সার্জারি করছি, এখন আমি করি। তো আমার স্ত্রী একজন প্রফেসর অফ হিস্ট্রি, ঢাকা। উই নো হার, শি ইজ ফ্রম ভেরি প্রমিনেন্ট ফ্যামিলি। ম্যাডামকে আমরা ভালো করে চিনি। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে এই প্রজেক্টটা কিন্তু আমি ঠিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বা আমার ব্যবসার জন্য করি নাই। এমনকি আমি হাসপাতাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ব্যবসার জন্য তৈরি করিনি। আমি সেটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছি, যেখানে আমি আমার ল্যাপারোস্কোপিক সার্জারি সহ অন্যান্য চিকিৎসা দিতে পারবো। একটা বিভিন্ন ডাক্তাররা এখানে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি জাপান বাংলাদেশে কোনো প্রফিট আমার নেওয়ার দরকার হয় না, ঠিক এটারও কোনো প্রফিট আমার নেওয়া দরকার নেই, কিন্তু এটাকে সেলফ সাস্টেনেবল করতে হবে। এটা যেন লোনের ভারে জর্জরিত হয়ে নষ্ট না হয়ে যায়, সেটার জন্য এটার যতটুকু দরকার মিনিমাম যেই কস্ট ইনভলভমেন্টটা থাকবে সেলফ সাস্টেনেবল বানানোর জন্য যা লাগবে সেটা মানুষকে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি যদি এটা তাহলে কম্পারেটিভলি একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা আপার ক্লাসের জন্যই তৈরি হয়েছে, গরিবের জন্য তাহলে আমরা কি করছি? অবশ্যই যখন আপনি একটা জিনিস সাস্টেনেবল জিনিস একটা তৈরি করতে পারবেন, সেটা আপার ক্লাস দিয়ে যদি শুরু হয়, সেটার একটা পার্ট দিয়ে ডেফিনেটলি কোনো পাশাপাশি আরেকটা কিছু গরিবের জন্য আমরা করার মতো। আপনি সঠিক বলেছেন। অনেকে দেখা যাচ্ছে যে তার রিটায়ারমেন্ট বেনিফিট এখন 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে, কিন্তু ভালো থাকবার একটা জায়গা নাই, তার সন্তানরা সব বিদেশে আছে। যদি সে সেখানে স্বাস্থ্য সেবা পায়, বিনোদন পায়, স্টুডি অ্যাপার্টমেন্টে থেকে, তার ওই টাকা তো সে কবরে নিয়ে যাবে না। সেই টাকা দিয়েই সে সেখানে থাকলো, একটু ভালো থাকলো, ভালো খেলো। এবং ডেফিনেটলি আমরা সবচেয়ে যে জিনিসগুলো, যেখানে যে একটা ফিজিওথেরাপি সেন্টার থাকবে, ইভেন আমরা ডে কেয়ার সেন্টারও রাখছি। নিশ্চয়ই আপনি যেমন বললেন আপনার বাবা 84 বছর যদি আপনার সাথে থাকে, এবং ওনাকে কিন্তু শুধুমাত্র একজন বুয়া বা দারোয়ানের হাতে রেখে আপনি 7 দিনের জন্য বিদেশেও যেতে পারবেন না। ধরার সময় হাতটা ভেঙে ফেলবে, শোয়ার সময় কোমরটা ভেঙে দেবে। এক্স্যাক্টলি। এই আপনার এই বাবাকেই যদি আপনি মনে করেন যে হ্যাঁ নাইম ভাই 10 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, আপনারা এখানে থাকুক,
আমরা প্রফেশনালি আওয়ার পিপল উইল টেক কেয়ার অফ হিম। এবং আমি তো বিশ্বাস করি উনি ওখানে থেকে এতটাই আনন্দ পাবেন, আপনি ফিরে আসার পরে বলবেন বাবা আমি এখানেই থাকবো। আমরা ফোনে আপনার কাছে খবর নিতে পারবো, বাবা কেমন আছে, ভিডিও কল করতে পারবো। আপনি এখন তো আপনি আপনার ওভার ইওর স্মার্টফোন ইউ ক্যান ইভেন সি হিম এভরি ডে। কিন্তু আপনি জানেন না প্রফেশনাল হাতে তারা আছে। এই জন্য আমরা ডে কেয়ার সেন্টার, যেটা দৈনিক, সাপ্তাহিক, মাসিক বেসিসেও কিন্তু আমরা এই ধরনের বৃদ্ধ মানুষগুলোকে রাখার চেষ্টা করব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বার্ধক্যের যে অসহায় অবস্থা, সেটা থেকে যেন আমরা এই বৃদ্ধ মানুষগুলোকে, আমি কিন্তু স্বার্থপর মানুষ, আমি কিন্তু এটা নিজের জন্যই করেছি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমি আমার জন্য যখন করেছি তখন আমার বন্ধু যারা আপনারা এবং আমার বয়সে যারা আমার সাথে বেড়ে উঠবে, আমরাও তো একটা পর্যায়ে তো এমন একটা অবস্থায় চলে যাব যখন নিজের টেক কেয়ার আমরা নিজে করতে পারবো না। বয়স তো কাউকে ক্ষমা করবে না। সুতরাং সেই মানুষগুলোকে যেন একটা সুন্দর জীবনের শেষ প্রান্তে একটা সুন্দর জীবন দান করতে পারি, দিতে পারি, সেটার জন্য একটা প্রফেশনাল সেটআপ তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু আমি এই প্রজেক্টটি করি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সরদার নাঈম আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আসলে আমি বারবার বলছিলাম বয়স কাউকে ক্ষমা করে না। আমরা যারা হয়তো এখন মধ্যবয়সী, আমাদেরকে কিন্তু একসময় যদি বেঁচে থাকি আমাদেরকেও কিন্তু বৃদ্ধ হতে হবে। সে কারণের জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল যেটি বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে, নিশ্চয়ই আমরা তাকে স্বাগত জানাই। তবে একই সাথে আজকের আয়োজনের মধ্যে দিয়ে বলতে চাই, যারা আজকে বৃদ্ধ পিতা মাতা রয়েছেন, আপনারা বাবা মার কাছে যান, তাদের একটু খোঁজ খবর নেন, তাদের একটু যত্ন নেন। তাদের যদি এরকম ক্যাপাসিটি থেকে থাকে, আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে এরকম রিটায়ারমেন্ট হোমস বা হসপিটালে তাদেরকে রাখেন, তাদের প্রতি খেয়াল রাখুন। তা না হলে কিন্তু একদিন আপনি যখন বৃদ্ধ হবেন তখন কিন্তু আপনার সন্তানটাও কিন্তু আপনার সাথে একই ধরনের আচরণ করতে পারে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের আজকের এই আয়োজন দেখলেন। আমরা আশা করি আপনাদের প্রত্যেকের মধ্যেই একটা উদ্দীপনা তৈরি হবে যে একজন প্রবীণকে কীভাবে নিরাপদ আবাসন, চিকিৎসা, বিনোদন ব্যবস্থা করা যায়। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন যে কথা কি বলেন এখানেই শেষ করছি। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার সরদার নাঈম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।